সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। অত্যন্ত চমৎকার একজন অতিথিকে নিয়ে আজ আমি এখানে বসেছি, আপনাদের সাথে পরিচয় করে দিব। আমি শুরুতে যদি তার ডেসিগনেশনটা একটু বলতে চাই। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে আছেন প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল এবং পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আপনাকে স্বাগত এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে আমাকে ডাকার। কৃতজ্ঞতা প্রকাশ করছি, অত্যন্ত ব্যস্ততার মধ্যেও আপনি আমাদের সময় দিয়েছেন, এই জন্য এটিএন নিউজের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞ। আমার ভালো লাগছে। অনেকবার আপনার সাথে বা এই চ্যানেলে শো করেছি, একটা গ্যাপের পর হলো আবার আসা হলো। যে মানুষটিকে আমরা এতদিন রাজনীতি বিশ্লেষক হিসেবে জানতাম, যে মানুষটিকে আমরা খুব অ্যাক্টিভিস্ট হিসেবে দেখেছি, রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে, বিশ্বের নানান পলিসি নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে শুনেছি, তিনি আজ সরকারের গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন। পার্থক্যটা একটু জানার চেষ্টা করব। জাহিদ ভাই, একটু এই যে গুরুত্বপূর্ণ একটা অবস্থায় আপনি আছেন, দেশের জন্য সরাসরি কাজ করার একটা জায়গায় চলে গেছেন। এতদিন দাবি দেওয়ার জায়গা ছিল, এখন দাবি পূরণের জায়গা। তফাৎটা কেমন লাগছে? এটাই তফাৎ, এবং এটা একটা খুব বড় তফাতের জায়গা। মানে আমি খুব সাহস নিয়ে কথা বলতাম, শোতে চলে আসতাম, এসে সব কিছু নিয়ে চোখ বন্ধ করে সবকিছু, এবং অবশ্যই চেষ্টা করেছি যুক্তির মাধ্যমে তথ্য উপাত্ত দিয়ে কথা বলার জন্য, সেটা ছিল। এখন এই সাহসটা, শোতে আসার সময় একটু ভয়ে ভয়ে থাকি, মানে যে কতগুলো প্রশ্নের সম্মুখীন হতে হবে। আপনি বলেন অনেক কথা বলবেন, আমি অনেক কথা শুনে আমি একটু ভয় পেয়ে গেছি যে আমি অনেক কথা বলতে চাই না, বরং কম কথার মধ্যে দিয়ে যদি শেষ করা যায়। কথাটা এই কারণে বলা, আমরা যখন একটা সরকারে যাই, এই সরকারটা যত ভালো হোক না কেন, বাংলাদেশের মতো একটা দেশে যখন অসংখ্য মানুষ, এখানে 18 বা কেউ বলে 20 কোটি মানুষের একটা দেশ, সীমিত সম্পদ, ছোট দেশ, আমাদের অনেক অভিযোগ থাকবে। এবং এই সরকারটা এসছে খুবই বাজে একটা শাসনের পর, দেশ ধ্বংসপ্রাপ্ত একটা দেশ। তার মাঝখানে ইন্টারিম খুব অল্প সময় ছিল, তারাও খুব ভালোভাবে কাজ করে। তারপর আবার একটা বড় জয় যখন একটা দল পায়, তখন তার উপর প্রত্যাশার চাপও প্রচুর। সুতরাং মানুষের নানান ক্ষেত্রে অসন্তোষ, সংকট আছে। এখন আপনি নিচে উপলব্ধি করছি, এবং আমি এটার অংশ, আমি এটা বলতে প্রস্তুত আছি। মানে একটা সরকার যখন দায়িত্ব নেন, মানুষ তার ব্যর্থতায় যা যা ঘটে, এটা সামষ্টিকভাবে সরকারের ওপরে পড়ে। সো আমি যখন এই সরকারের অংশ, এই ব্যর্থতা, এই দায়বদ্ধতার পার্ট আমি নিজেও, সেজন্য একটু ভয়ে থাকি। আমি না ওই প্রশ্নটাতেই আসতাম, যে এই সরকারের উপর নানা কারণেই আমাদের প্রত্যাশার জায়গাটা অনেক বেশি বলতে অনেক বেশি। এটা আসলে আর আলাদা করে বলার কিছু নাই। তো নির্বাচিত একটি সরকার, এবং এখন পর্যন্ত আমরা এই সরকারকে যতটুকু দেখছি, সবাই পর্যবেক্ষণটাই বেশি করছে যে আমরা যে প্রত্যাশা নিয়ে তাদেরকে নির্বাচিত করলাম, সেই প্রত্যাশা কতটুকু পূরণ হবে। নিশ্চিতভাবেই সেটার চাপটা অনেক বেশি। আপনি প্রশ্নটা আবার একই, যে কেমন চাপ অনুভব করছেন? আর নিজের ওপরে, বাইরে থেকে খুব বেশি না হলেও এটা আসলে ডিপেন্ড করে। ওই যে বললাম শুরুতে, যে একটা রাষ্ট্র পরিচালনায় যে সরকার দায়িত্বপ্রাপ্ত হয়েছে, সেই সরকার যদি সত্যিকার অর্থে নিজকে জনপ্রতিনিধি, জনগণের প্রতিনিধির সরকার মনে করে, আর সে যদি সত্যি ফিল করে জনগণ তার উপর অনেক প্রত্যাশা রেখে তাকে ম্যান্ডেট দিয়েছে, সে চাপবোধ করবেই। ধরুন কেউ কোনো সমালোচনা করছে না, সামাজিক মাধ্যমে না, মেইন স্ট্রিমে না, আপনারাও একদম আমাদের প্রশংসাই করে যাচ্ছেন, কিন্তু দিনের শেষে একটা দায়িত্বশীল সরকারের উপরে চাপ হবেই। এখন পর্যন্ত আপনার কাছে চাপ আমি বোধ করি। মানে এই সরকার আসার পরে এই অল্প সময়ের মধ্যে সবথেকে বেশি চ্যালেঞ্জিং কোন বিষয়গুলো মনে হচ্ছে? একটা চ্যালেঞ্জ তো আসলে এমন বেশি হয়ে গেছে, বাকি আর সবকিছু আসলে আর মাথায় থাকবে না। আপনি যদি, এটা হয় কেউ একজন অ্যাক্সিডেন্টে, আমি ডাক্তার হিসেবে বলছি, অ্যাক্সিডেন্টে অনেক জায়গায় ইনজুরি হলো, তো একটা জায়গায় অনেক বড় ইনজুরি হলো, কারণ একটা হাত বা পা ভেঙে গেল। এর বাইরেও বিভিন্ন জায়গায় আঘাত আছে। যতক্ষণ পর্যন্ত হাত পায়ের ব্যথাটা, ওটা মারাত্মক ব্যথা, ওই ব্যথাটা যতক্ষণ থাকে, আপনি অন্যান্য জায়গার অনেক ব্যথা টের পাবেন না। সো আমাদের চ্যালেঞ্জ অনেক জায়গায় ছিল, আছে, কিন্তু এই মুহূর্তে যে গ্লোবাল ক্রাইসিস, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ, সেটা জনিত যে জ্বালানি সংকটে সারা পৃথিবী পড়েছে, সেটার আঁচ আমাদের এখানে এসছে। এটা এত বড়, এখন অন্য চ্যালেঞ্জগুলোর কথা আসলে আমাদের মাথায় খুব বেশি আসছে না। এই চ্যালেঞ্জটা এখন প্রধান হয়ে দাঁড়িয়েছে, এবং এটা অকল্পনীয় বড় চ্যালেঞ্জ হিসেবে হাজির হয়েছে। এবং আমরা সর্বশেষ যে পরিস্থিতি দেখছি, যুদ্ধ এসকালেট করতে পারে, মানে এটার তীব্রতা আরো। আজকেও আমরা ট্রাম্পের কাছ থেকে এক ধরনের টুইট পেয়েছি, খুবই আক্রমণাত্মক টুইট। উনি ওনার নিজের ইয়েতে লেখেন, ট্রুথ সোশ্যালে লেখেন। তো
সেটা যেহেতু আছে, সামনের পরিস্থিতি নিয়েও আসলে টেনশন আছে। তো এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে। অন্যগুলো আছে, কিন্তু আপনি চাইলে আমি আরো বলতে পারবো, কিন্তু এটা নিয়ে সরকার একদম আপ টু ডেট ডিসিশন নিতে হচ্ছে প্রত্যেকটা সময়ে, যখন বিশ্ব পরিস্থিতি পরিবর্তন হচ্ছে তার সাথে তাল মিলিয়ে মিলিয়ে সরকারকে আসলে সিদ্ধান্ত পরিবর্তনের চাইতেও বড় সমস্যাটা হচ্ছে আনসার্টেনিটি। মানে এই যুদ্ধটা যদি আজ বন্ধ হয়ে যায় তাহলে পরিস্থিতি একরকম হবে, এই যুদ্ধটা যদি বন্ধ না হয়ে আরো চলতে থাকে তাহলে পরিস্থিতি আরেক রকম হবে। সো আপনি যখন অ্যাডহক সিদ্ধান্ত নেন, আপনি জানেন না আসলে কি হচ্ছে, যে 1 মাস মূল্য বাড়বে না যারা বলছি আমরা, কিন্তু পরিস্থিতি যদি এমন হয় যুদ্ধের কারণে যে এটা এত বেশি বেড়ে গেছে, মানে 150 ক্রস করে যাবে পার ব্যারেল, $150 বলা হচ্ছে, ইভেন ইট কুড রিচ 200 কেউ কেউ বলছেন। তো যখন আপনি জানেন না আপনাকে কি করতে হবে, আপনি পলিসি, আপনি আপনার স্ট্র্যাটেজি কিভাবে ঠিক করবেন, তো এক অদ্ভুত সংকটের ব্যাপার। ধরে নিলাম জ্বালানি তেলের দাম 150 আছে, এটা 6 মাস 1 বছর থাকবে, তখন না আপনি আপনার মতো করে একটা প্ল্যান করতে পারেন, ঠিক আছে আমি আমার দেশে কি কি করব না করব, কিন্তু আমি তো জানি না আসলে। একদম এই অনিশ্চয়তা সবচেয়ে বড় সংকট। কিন্তু দেশের মধ্যে যদি এখন ধরি, আমাদের স্বাস্থ্য খাতের যে সংকটটার সম্মুখীন আমরা হয়েছি, শিশু মৃত্যুর আমি একটা শিরোনাম পড়ছিলাম, হামে আক্রান্ত হয়ে যেভাবে মরে যাচ্ছে, এই বিষয়টা অন্ততপক্ষে সরকারের তো একটা প্রেডিকশন নিশ্চয়ই তো ভাবেই আছে যে আমরা কিভাবে আসলে প্রস্তুতিটা নিচ্ছি। জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, সেটার ক্ষেত্রে সরকার আসলে কতটুকু আন্তরিকতা এখন পর্যন্ত দেখাচ্ছে এবং তার এটিকে আসলে প্রতিরোধ করার জন্য কতটুকু সাকসেসফুল হবার সম্ভাবনা দেখেন? খুবই মর্মান্তিক ব্যাপার হচ্ছে, হামের যে প্রাদুর্ভাব হয়েছে সেটা আরও কিছুদিন চলবে, আমি ডাক্তার হিসেবে বলছি। এটারও দায় আমাদের না। এই যে টিকা দেয়া হয় নাই বা ঘাটতি হয়েছে, একটা পার্সেন্টেজ পর্যন্ত, আরও 95% পর্যন্ত টিকা থাকলে সেটা হামকে কাভার করে, হতে দেয় না। তো সেটা তো অনেক ক্ষেত্রেই মানে মিসিং ছিল। এখন আমরা জরুরি ভিত্তিতে যে জায়গাগুলোতে বেশি, সেখানে শুরু হয়ে গেছে, এবং এটা আগামী ঈদের আগে, কোরবানির ঈদের আগে সব জায়গায় এটা শেষ করা হবে। শুধু যারা দেয়নি তারা না, যারা দিয়েছে তাদেরকেও একই টিকা আবারও দেওয়া হচ্ছে। সো সরকার শতভাগ আন্তরিক। মানে খুবই মর্মান্তিক ঘটনা ঘটেছে, মানে যে শিশুরা মৃত্যুবরণ করলো, যে শিশুরা আইসিইউ পেল না, মানে বিভৎস মানবিক পরিস্থিতি তৈরি হয়েছে। আজকেও 11 জন মারা গেছে, এবং টিকা দিলেই যে সমস্যার সমাধান হচ্ছে তাও তো ঠিক নয়। না, এই জন্য বলছি এটা কিন্তু প্রাদুর্ভাব থাকবে। এটা টিকা দেওয়ার পর যে কারো শরীরে ইমিউনিটি তৈরি হতে সময় নেয়, আর এটা পুরো সমাজকে, সব শিশুকে রক্ষা করার জন্য একটা ডিজায়ার্ড পার্সেন্টেজে পৌঁছতে হয়। সো এটার জন্য আসলে এই সময়টা লাগবে। তো আমরা ধরুন আইসিইউ কেন নেই, এই যে আলাপ হচ্ছে, একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা খুব ভালো না, খুবই খারাপ, কিন্তু ভালো স্বাস্থ্য ব্যবস্থাও যেখানে আছে তার একটা হিসেব থাকে, তার এই ধরনের আইসিইউতে যাওয়ার মতো রোগী কি পরিমাণ থাকতে পারে। কোভিডে সারা পৃথিবীতে প্রচুর রোগী আইসিইউ উন্নত দেশগুলোতেও পায় নাই, কারণ ওই দেশগুলোতে আইসিইউরও কত আইসিইউ আমার প্রয়োজন সে সেই অনুযায়ী তৈরি করেছে, কিন্তু এত বেশি মানুষের আইসিইউর প্রয়োজন হলো কোভিডে, সেটা সে পারলো না। আমাদের এমনিতেই কম আছে। আইসিইউ তো অনেক পরের কথা ভাইয়া, যখন আসলে আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুনতে পাচ্ছি যে কোথাও টিকা আছে কিন্তু সিরিঞ্জ নেই, কোথাও মানে পর্যাপ্ত যে ব্যবস্থাটা সারা দেশে থাকার কথা, কারণ হাম তো আসলে সারা দেশ ব্যাপী বিস্তৃত হয়েছে, সেই ব্যবস্থাতে তো অনেক ঘাটতি আছে। ঘাটতিগুলো সব আমরা পূরণ করছি। আবারও বলছি যে এগুলো প্রিভিয়াস সরকারের, অন্তর্বর্তী সরকারের কথা বলছি আমরা, তাদের দায়িত্বশীলতার অভাবের কারণেই এই ঘটনাটা ঘটেছে। এখন আমরা সব কিছুই করছি, কিন্তু ওই যে বললাম, যেহেতু এটা আছে, এই জিনিসগুলো শেষ করা, সবার শরীরে ইমিউনিটি তৈরি হওয়া, এই সময়ের মধ্যে আমরা আশা করি, মানে যার হয়ে যাবে তাকেও তো আমাদের, ওই যে আইসিইউর কথা কেন বারবার বলছি, যার হয়ে যাবে এবং যার ওই জটিলতা তৈরি হবে, তাকে আপনি যদি ওই সময়টা আইসিইউ সাপোর্ট দিতে পারেন, সে কিন্তু আবার সুস্থ হয়ে ফিরে আসতে পারে। একদম না পারলে খুবই আনলাকিলি। আমরা তো সবসময় বলি যে বাংলাদেশে আসলে রোগের তুলনায় ডাক্তারের সংখ্যা অনেক কম। আমরা যখন এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, তখন গণমাধ্যমে দেখছি যে স্বাস্থ্যকর্মী যারা, তাদের বেতন নিয়ে ক্রাইসিস ছিল বিগত বেশ কয়েক মাসে। তারা বিভিন্ন সময় দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ করেছে বিভিন্ন জায়গা থেকে, সেটি নিয়েও নিশ্চয়ই সরকার কাজ করছে। প্রশ্ন আসছে যে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়কে, হামকে মহামারী হিসেবে কেন ঘোষণা দিচ্ছে না সরকার? এটা এখনো মহামারী হওয়ার মতো মনে হয় না। আমি আমার নিজস্ব মহামারীর যে ক্রাইটেরিয়া আছে, এগুলো আমাদেরকে পড়তে হয়েছে, এটা মহামারী হওয়ার মতো পরিস্থিতি না এখন পর্যন্ত। এটাকে মানে এপিডেমিক, আর একটা হচ্ছে এন্ডেমিক, মানে আপনি কিছু কিছু জায়গায় এটার প্রাদুর্ভাব আছে, যথেষ্ট আছে, সেটা ওই পর্যায়ে আছে।
সে কারণে এটা এখন ওই পরিস্থিতি হয়নি, হলে নিশ্চয়ই কিন্তু হামতে ছোঁয়াচে ছোঁয়াচে। এবং এটার জন্য যেটা হয়েছে শুধু সচেতনতা না, হসপিটালে যে আইসোলেশন এটা নিশ্চিত করা হচ্ছে, কারণ আজ এক রোগী থেকে আরেক রোগীর কাছে এটা চলে যেতে পারে, তো ওই আইসোলেশন মেনটেইন সেটা কি দেশব্যাপী করা হচ্ছে আইসোলেশনের ব্যবস্থা? আইসোলেশন আসলে হসপিটালে হচ্ছে, কিন্তু ওই যে এই তথ্যটা আসলে দিতে হবে যে মানে বিশেষ করে কম সচেতন জায়গাগুলোতে যে শিশুর হাম হচ্ছে, যে খুব বেশি অসুস্থ না, মানে সে বাইরে যেতে পারছে, ঘোরাফেরা করতে পারছে, এরকম যদি হয় সেটা থেকে অন্য শিশুদের হওয়ার প্রবণতা আছে। এই জায়গাগুলোতে প্রচারণাটা কি পর্যাপ্ত আছে? আরো বেশি হতে পারে, আরো বেশি হওয়া উচিত আমি এটা মনে করি। বিশেষ করে এমন ভাবে যে মিডিয়াতে তো বটেই, সেটা আরো সরাসরি ডোর টু ডোর সেই কাজগুলো হচ্ছে, এটা আরো বেশি হতে পারে। এবং এই প্রসঙ্গে একটু যোগ করে রাখি, ডোর টু ডোর এই কাজগুলো বেশি করার জন্যই এই সরকারের কিন্তু একটা সিদ্ধান্ত আছে স্বাস্থ্যকর্মী অনেক বেশি আরো নিয়োগ করা, যার 80% নারী হবে। সো এটারও কাজ শুরু হয়েছে, কারণ একটা শ্রেণী আছে যার কাছে আপনি মিডিয়ার মাধ্যমে পৌঁছা খুব সোজা না। আপনি টিভিতে প্রচারণা করছেন, তিনি ওই মুহূর্তে টিভি দেখছেন কিনা, তার সেটা স্কোপ আছে কিনা, দেখলেও তিনি ঠিকভাবে ইন্টারাক্ট করতে পারছেন কিনা, তার চাইতে এই কাজগুলো করা দরকার। এগুলো হচ্ছে, আবারও বারবার বলছি, বাংলাদেশে সর্বোচ্চ সিনসিয়ারিটি নিয়ে আপনি যদি কাজ করেন, তারপরে আপনি দেখবেন করার অনেক কিছু বাকি আছে, কারণ আমাদের সীমাবদ্ধতা আছে। একদম। অনেক স্যাড বিষয় নিয়ে আলোচনা করলাম, কঠিন বাস্তবতা নিয়ে আলোচনা করলাম। এবার একটু আপনার সোশ্যাল মিডিয়ার জায়গা থেকে একটু আসি। উপদেষ্টার পদে আসীন হবার পর আমরা কিছুদিন আপনাকে জাহেজ স্টকে পাইনি, তারপর আপনি আবার এখন চেষ্টা করছেন সেই জায়গাটাতে আসার জন্য। আপনি নিজেই অবশ্য বলছিলেন যে একটা সময় মন খুলে অনেক কথা বলতে পারতাম, সমালোচনা করতে পারতাম, কিন্তু এখনকার জাহেজ স্টকের সাবজেক্টটা থাকে যে বিএনপিকে কেউ হয়তো বা কোনো একটা ব্লেম করছে বা বিএনপির উপর কোনো কিছু আসছে, আপনি সেটাকে বিশ্লেষণ করার চেষ্টা করছেন। আপনার যারা ভক্ত সমর্থক ছিল তাদের মধ্যে কোনো পরিবর্তন এসেছে কিনা, তাদের রিয়াকশনে কোনো পরিবর্তন এসেছে কিনা, ইন টোটাল যদি জানতে চাই, সোশ্যাল মিডিয়াতে আপনি এখন কিভাবে আসলে আপনাকে গ্রহণ করছেন? একটা পরিবর্তন তো আছেই, মানে একটা মানুষকে দীর্ঘ সময়, আমার অ্যাক্টিভিজমের বয়স অন্তত 15-16 বছর, আরও বেশি, কিন্তু পলিটিক্যাল অ্যাক্টিভিজমের কথা যদি বলি, এটার একটা ল্যান্ডমার্ক আছে, সেটা হচ্ছে 2011 সাল। 2011 সালে আওয়ামী লীগ সরকার সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেয়। সেদিনই আমরা রাইটলি পিক করতে পেরেছিলাম ও শয়তানি করতে যাচ্ছে, নির্বাচন ম্যানিপুলেট করবে। ওই পয়েন্ট থেকে ওই সরকারটা 8 সালের নির্বাচন এখন আমরা বুঝতে পারছি খুবই খারাপ হয়েছে, কিন্তু ওই সময় আমাদের পারসেপশন ছিল মোটামুটি ভালো নির্বাচন না, এটার মধ্যে সমস্যা, কিন্তু ওই সময় সেভাবে ভাবতাম একটা মোটামুটি ভালো নির্বাচনে নির্বাচিত সরকার, যেটা আমাদের আগের পারসেপশন ছিল। সেই 11 সালে যখন এই কাজটা করছে আমরা সেদিন থেকে বুঝতে পারছি। তো ওই যে শুরু হলো তখন থেকে ব্লগে, তারপরে পত্রিকায় কলাম লেখা, টক শো শুরু করা, এরপর নিজের একটা প্ল্যাটফর্ম। সো আমাকে দেখার এক ধরনের অভ্যস্ততা মানুষের আছে, সেটা হচ্ছে আমি অ্যান্টি এস্টাবলিশমেন্ট, সেটা যেমন সরকারি থাকুক না কেন। এর মধ্যে মূলত আওয়ামী লীগ সরকার ছিল, পরে এসে ইন্টারিম ছিল। ইন্টারিমকে আমি ওন করার পরও ইন্টারিমের তো সমালোচনা। আমি এই কথাটা আপনাকে জিজ্ঞেস করতাম, আপনি সবসময় বলেন যে আমরা ইন্টারিমকে ওন করি, ওই প্রশ্ন নিয়ে আসবো নিশ্চয়ই। ওন করি এবং সমালোচনা করতাম, কিন্তু এই সরকারে যখন আমি সরকারের অংশ, তখন সরকারের সমালোচনার জবাব আমি দেব। আর মানে জবাব দেওয়া মানে এই না যে প্রত্যেকটা জিনিস, একটা ভুলকেও আমি না এটা ঠিক আছে, এটা করাটাই সঠিক ছিল বলে আমি এস্টাবলিশ করার চেষ্টা, সেটা না। নিজ থেকে হয়তো বলছি না, কিন্তু আমার নিজের এই মুহূর্তের কাজ যেটা, এটা তো ফ্যাক্ট, এই সরকারের বিরুদ্ধে অন্যায় এবং অযাচিতভাবে কতগুলো ফ্রেমিং হয় বাংলাদেশ এখন সারা পৃথিবীর মতোই, এবং আমাদের অনেক বেশি হয়। সেটা হচ্ছে মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন। তো সেগুলো খানিকটা ডিবাঙ্ক করার চেষ্টা করি। সমালোচনার প্রশ্ন আসবেই, এই যে আপনি আমাকে করবেন বা অন্য কোথাও না কোথাও, আমি একটা প্রেস ব্রিফিং করছিলাম, সেখানে প্রশ্ন আসছিল, বা অন্য কোথাও না কোথাও এটা আসবেই। যখন আসবে তখন আমি দ্ব্যর্থহীন ভাষায় বলি যে এই সরকার ভুল করবেই, করতে পারে বলছি না, নিখুঁত কোনো সরকার হয় না। তো এই সরকারও কোনো না কোনো জায়গায় ভুল করবে, সেটা নিয়েও সমালোচনা করবেন। সমালোচনা আমি করব না যদি আমি সমালোচনা করার জায়গায় নেই। যখন আপনি প্রশ্নটা তুলবেন, আই অ্যাগ্রি যেটা আমার ভুল হয়েছে, একদম আমি এটা শুধরে নিতে চাই। আমি কোথাও যদি কোনো প্রবলেম থাকে আমি সেটা করব। একজন নারী গ্রেফতার হয়েছেন গতকাল, আজকে আমার ব্রিফিং এ প্রশ্নটা এসেছিল, আমি এটার সাফাই গাওয়ার চেষ্টা করিনি। আমরা বলেছি যেটা হয়েছে, এটার ডিটেল আমি দেখেছি। সেই নারী ফেসবুকে সত্যই খুবই কুরুচিপূর্ণ কথাবার্তা তিনি শেয়ার করেছেন, লিখেছেন, আমি দেখেছি। কিন্তু তারপরও তাকে গ্রেফতার করা নিয়ে যখন প্রশ্ন আসছে, সেই গ্রেফতার করাটা ঠিক আছে কিনা সেই প্রশ্নটা আমার মধ্যেও আছে। আমরা এটা খতিয়ে দেখব
এবং তার জন্য মানে যদি সেটা কি আমাদেরকে- বাক স্বাধীনতার প্রশ্নের মধ্যে আসছে কিনা? এখন সেটা আসলে একটা অন্য ডিবেট। এই ডিবেটটা আমাদের সমাজে হতে হবে। আপনি টু হোয়াট এক্সটেন্ট আপনি যেতে পারেন। আচ্ছা, যদি আমরা মনে করি যে এর বেশি যেতে পারেন না, তারপর আমরা কি করব, এই আলাপগুলো আসলে করতে হবে। আমরা কি ছেড়ে দেব? ঠিক আছে, করলেন। আর যদি নাও দেই, আমরা কোন স্টেপ আগে নেব? আমি কি ধরেই অ্যারেস্ট করে ফেলবো কিনা, ডিরেক্ট আইনের আওতায় যেতে নিয়ে যাব কিনা, নাকি আমরা তাকে কোনো ওয়ার্নিং দেওয়ার সিস্টেম বা কোনো কিছু করার চেষ্টা করতে পারি? কেউ একটা ডিসইনফরমেশন ছড়াচ্ছেন, এটা তো অপরাধ হিসাবে আমাদের দেখতে হবে। জেনে শুনে যদি আপনি এটা করেন বা না জেনেও যদি করেন, সো আমাদের লিটারেসি বাড়ানো, আপনাকে সতর্ক হতে হবে সোশ্যাল মিডিয়াতে করার জন্য। এখন সেটার জন্য আমরা কিভাবে ডিল করব সেটা নিয়ে প্রশ্ন সেই আছে। জায়গাতে আপনি আছেন ভাইয়া, মানে আপনি সেই বিষয়গুলো আমি নিশ্চয়ই আছি, এবং ওই যে বললাম, কোথাও যদি ভুল হয়, কোথাও যদি আমাদের অগোচরেও কোনো কিছু ঘটে, একটা সরকার কিন্তু বিরাট, এর মধ্যে নানান রকম জায়গা আছে যেগুলো সবসময় আপনি ইনফর্মড হন না, কিছু একটা ঘটে যায়। তো ভুল যদি হয় সেটা আমরা শুধরে নেওয়ার চেষ্টা করি। গতকালের যে নারী ছিলেন তার ব্যাপারে জামাতের পক্ষ থেকে বিভিন্ন জায়গা থেকে আসলে দাবি এসেছিল তাকে জামিন দিতে হবে, কিন্তু আমরা এর আগের কিছু ঘটনা জানি। শাহবাগে ইমি যখন 7 মার্চের বিষয়টা নিয়ে, ভাষণটা নিয়ে তিনি যখন আসলে কথা বলেছেন, তখন তাকে গ্রেফতার করা হয়েছে। সেই বিষয়গুলো আপনারা আসলে কিভাবে দেখবেন? আমি এই ব্যাপারটা নিয়েও আসলে কাজ করব বলে মনে করি। কারণ হচ্ছে তাকে যেভাবে আটক করা হয়েছে, শুধু না, তাকে এক ধরনের ধরে নিয়ে আসা হয়েছিল। আমরা এই ধরনের প্রবণতা চলতে দিতে পারি না। যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, আপনি সুনির্দিষ্ট জায়গায় গিয়ে অভিযোগ করতে পারেন। একদম, মানে এটা ধরে বেঁধে এটা করা যাবে না। এবং আমিও মনে করি, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, কারণ এটা আবার আদালতের ব্যাপার, এটা আদালতের ডিসক্রিপশন, তারা কি করবেন। কিন্তু আমি মনে করি একটা নামে যদি অভিযোগ থাকে, সেই অভিযোগের তদন্ত বিচার যা প্রসেস আছে চলবে, কিন্তু জামিন তার পাওয়া অধিকার, এটা অধিকার আছে। দুজন দর্শক আছে, আপনার সাথে কথা বলতে চাই। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি চিটাং থেকে বলছি। ওয়ালাইকুম সালাম, আমি আপনার প্রশ্ন করবেন। একটু ডাক্তার সাহেবের সাথে একটু শুনছেন? কথা বলতে চাই। জি, শুনছেন আপনাকে। ওনাকে অনেক ধন্যবাদ, অনেক ওনাকে আমি একটা রিকোয়েস্ট করতে চাই যে, মানে উনি তো এখন প্রধানমন্ত্রী সহকারী বা উপদেষ্টা হয়েছেন, ওই কথাটা, আমার প্রশ্নটা একটু প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাই দেবে। যেমন আমার 4টা বাচ্চা, মেয়ে বাচ্চায়। তা এখন ইসলামিক আইনে নাকি ওই মেয়ে বাচ্চা হলেও বাবার সম্পত্তিটা ভাগ হয়ে যায়। কারণ এরকম তো অনেকজন আছে, যেমন মেয়ে বাচ্চার মা বাবা অনেকজন আছে। আমি চাচ্ছি যে ওই আইনটা একটু চেঞ্জ করুক, যেমন মেয়ে হলেও যেন ওর বাপের সম্পত্তিটা ওরা পুরাটাই পায়। অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। চমৎকার একটি প্রশ্ন করেছেন। আরো একজন দর্শক আছে, তার প্রশ্নটাও একটু নিতে চাই। দর্শক, স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি শুনতে চাই। আব্দুল মান্নান ভাই বলছি, যশোর থেকে। প্রশ্ন করবেন। জি, আমার প্রশ্ন জাহিদ স্যারের কাছে। জাহিদ স্যার, আপনার ধরেন 71-এ জামাত তো আমাদের স্বাধীনতার বিরোধিতাই করছে। জি, আপনি প্রশ্ন কমপ্লিট তাদের করুন। কাছে এসপি ভালো কিছু আমরা তো আশা করতে পারি না। 2 নম্বর হচ্ছে আপনার এই যে আপনার আছে আওয়ামী লীগের যে অপরাধ 2024 সালে, এসছে কি জামাতের অপরাধ ছোট 71-এ? অসংখ্য ধন্যবাদ। আপনিও থাকুন আমাদের সঙ্গে। আপনার প্রশ্নটি সম্ভবত আমি পেয়েছি। দুটো প্রশ্নের উত্তর একটু শুনে নিতে চাই। জাহিদ ভাই, প্রথম যিনি মহিলা, এটা হচ্ছে আমাদের বাস্তবতা, এটা হচ্ছে আমাদের অত্যন্ত দুঃখের কষ্টের জায়গা, যে আমাদের আসলে কোন আইনটা আসলে মানতে হবে। আমরা ইসলামিক আইনটা মানবো, নাকি একটা দেশের তো একটা আইন থাকে। সন্তানের সম্পত্তির হিসেবে জায়গাটা কিন্তু এখনো সেভাবে পরিষ্কার নয়, বিশেষ করে মেয়ে সন্তানের কথাই। এটা পরিষ্কার নয়, তাহলে এটা পরিষ্কার। কিন্তু পরিষ্কার যেটা আছে, যেভাবে আছে, যিনি ফোন করেছেন তিনি সেটাকে তার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না। একটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে, সেটা হলো আমাদের যাবতীয় আইনের মধ্যে পারিবারিক আইনগুলো সব যার যার ধর্মের উপরে ভিত্তি করে হয়েছে। সেই কারণে ধর্ম যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে, আইনগুলো ওভাবেই তৈরি করা হয়েছে। এখন উনি যে কথাটা বললেন, সেটা ধর্মীয় বিধান মতে তার কন্যারাই পুরো সম্পত্তি পেয়ে যাবেন না। সেই সম্পত্তি তার ভাগিদার যারা থাকবেন, ভাগিদার মানে হচ্ছে যে ওই তার কন্যার যে পিতা আছেন, তার পিতার দিকের মানুষজনের মধ্যেও এই সম্পত্তি কিছু অংশ যাবে। বা আমি একই সাথে আরেকটা কথাও একটু যোগ করতে চাই। আরেকটা আলাপও আছে যে নারীরা যখন সন্তানদের মধ্যে বন্টন হয়, সেই ক্ষেত্রেও ইকুয়াল বন্টন হয় না। এখন এই আলাপগুলো নিয়ে সমাজে আসলে ডিসকোর্স চলতে হবে, এটা সবচেয়ে জরুরি কথা। কারণ
আমরা নিজেরাই ডিসাইড করেছিলাম যে আমরা এটা এভাবে করব, আমরা ধর্ম ভিত্তিতে এই কাজটা করব। সেই কারণে এটা আসলে সরকার হুট করে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, উচিত হবে না। এই আলাপ তিনি শুরু করেছেন, এই সমাজে হোক, বিশেষ করে যারা ধর্মের ব্যাপারে বিশেষজ্ঞ আছেন তারা এই ব্যাপারগুলোতে কি বলেন, কি করা হতে পারে, সেই আলাপগুলো চলতে থাকুক। এবং আমি মনে করি না যে এটা এই মুহূর্তেই খুব দ্রুত হুট করে কিছু করে ফেলার মতো পরিস্থিতি। মানে অনেকটা সেনসিটিভ একটা বিষয়, না, যেহেতু sensitive ধর্মের খুব- বিষয়টা এর না, সঙ্গে যেমন যুক্ত। উনি এটা চাইছেন, আমরা এটা করার চেষ্টা হলে আবার একটা বিরাট একটা অংশ চাইবেন না আছে। সো এইরকম একটা আছে, এবং অনেক ক্ষেত্রে কেউ চাইলেন কেউ চাইলেন না, করা যায়। কিন্তু ধর্মের যে মানে ধর্মগ্রন্থর ভিত্তি করে, যে এটা যে কোনো ধর্মের কথা বলছি আমি, এটা শুধু ইসলাম না, অন্যান্য ধর্মেরও তাদের সম্পত্তি সহ অন্যান্য পারিবারিক যে ইস্যুগুলো আছে সেগুলো তারা প্রত্যেকেই তার তার বিশ্বাস হচ্ছে এটা তার তার চিন্তা থেকে, যে এটা সৃষ্টিকর্তা থেকে আসা বিধান। সেই বিধানটা যখন আপনি মনে করেন যে কোনো না কোনোভাবে পরিবর্তিত হতে পারে, অথবা বিধানটাকে স্বীকার করে কি কোনো পথ আছে যার মাধ্যমে এটা অন্য কিছু করা যেতে পারে, সেই আলাপগুলো সমাজে আসতে হবে। একজন দর্শক আমার সঙ্গে ছিলেন, তিনি যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নে একটু আসতে চাই। তিনি প্রশ্ন করেছেন যে আজকে যে জামাত বিরোধী দলে আছে তারা যে ধরনের কর্মকাণ্ড করছে তারা তো এরকমটাই করবে, কেননা তারা তো আসলে ৭১ আমাদের স্বাধীনতা বিরোধী ছিলেন। এখন তিনি প্রশ্ন করছেন যে ৭১ জামাত যে স্বাধীনতা বিরোধী ভূমিকা পালন করেছে তার থেকে কি ২৪ আওয়ামী লীগের যে ভূমিকা সেটি তার থেকে বেশি খারাপ কিনা, বা সেটিকে মানে তুলনার জায়গাটাতে তিনি নিয়েছেন, সেটি নাকি? আমি কমেন্ট করতে চাই, মানে কোনোভাবে জামাতের অপরাধের সাথে আওয়ামী লীগের অপরাধের তুলনা হয় না। আওয়ামী লীগ অনেক বড় অপরাধ করেছে, কোনো সন্দেহ নাই, ওভার দ্য ইয়ার্স। শুধুমাত্র যে জুলাইতে করেছে তা না, এর আগে আপনি খেয়াল করবেন বিরোধী দলের যেসব লোকজন আছে সবার বিরুদ্ধে প্রচুর এক্সট্রাজুডিশিয়াল কিলিং আছে, গুম আছে, কাস্টোডিয়াল টর্চার আছে, মানে নখ তুলে ফেলছে, এরকম নানান রকম বিভৎস অত্যাচার আছে, আরবিট্রারি মামলা আছে, লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, বিএনপির নেতাদের বিরুদ্ধে 200, 300, 500, হাবিবুর নবী খান সোহেলের সম্ভবত সর্বোচ্চ 450 বেশি মামলা, মহাসচিবের বিরুদ্ধে 100 বেশি মামলা। সো অকল্পনীয় অত্যাচার করেছে, কিন্তু কোনো কিছুই জামায়াতের যে অপরাধ ৭১ সালে তার সাথে তুলনীয় না। কারণ ৭১ পাকিস্তান মিলিটারি যে মারাত্মক এবং ভয়াবহ রকম যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ করেছে, জামায়াত তার সহযোগী ছিল। তারা কেউ কেউ বলেন যে আমরা ক্রিমিনাল অফেন্স করিনি, আমরা রাজনৈতিকভাবে সমর্থন দিয়েছি, তারা কেউ কেউ বলার চেষ্টা করেন তারা ক্রিমিনাল অফেন্সের সাথে জড়িত ছিলেন। কিন্তু আমি সেটা তর্ক এখন না করি, সরিয়ে রাখলাম। আপনার দেশে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে, লক্ষ লক্ষ নারীকে রেপ করা হচ্ছে, আর আপনি রাজনৈতিক সমর্থন দিচ্ছেন যে তোমরা পাকিস্তানকে এভাবে টিকিয়ে রাখো। অকল্পনীয় বড় একটা ক্রাইম। সুতরাং ওই ক্রাইমের সাথে আসলে পরবর্তী কোনো ক্রাইমের তুলনা আমি করি না, তুলনা হয় না নিশ্চিতভাবে। আমি একটু ভিন্ন প্রসঙ্গে আসি। আমার শিরোনামে আমি বলছিলাম যে আজকে পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়েছেন, সম্পর্ক উন্নয়নের একটা গুরুত্বপূর্ণ স্টেপ হিসেবে এটা সবাই দেখছে। কেউ কেউ বলছে যে এটা পারস্পরিক বোঝাপড়ার একটা সফর হতে যাচ্ছে, অনেকে বলছেন যে এটা সম্পর্কের রিস্টার্ট। আসলে ভারত বিরোধী যে মনোভাবটা ইতিমধ্যে বাংলাদেশে তৈরি হয়েছে জুলাই পরবর্তী সময়টাতে, সেখানে বিএনপির জন্য এটা কতটা চ্যালেঞ্জিং হবে ভারতের সাথে একটা সম্পর্ক উন্নয়নের যাত্রা শুরু করার জন্য? আমি মনে করি খুব বেশি চ্যালেঞ্জিং হবে না, হওয়া উচিত না। কারণ সম্পর্ক ঠিকঠাক না থাকলে কি প্রবলেম হয় এটা ভারতও সম্ভবত বুঝেছে। আই হোপ ভারতও এই বাস্তবতা বুঝতে পেরেছে যে জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার সেই রাষ্ট্রের স্বার্থ রক্ষা করেই এনগেজ করবে, যাতে দুই রাষ্ট্রই বেনিফিটেড হয়। ভারতের বোঝার কথা, বোঝা উচিত ভোট ছাড়া ক্ষমতায় থাকা একটা স্বৈরাচারী সরকার তার সাথে যেভাবে ডিল করেছে, যেভাবে এনগেজ করেছে, সেই বাস্তবতা বাংলাদেশে আসলে আর নেই। যতদিন এই ধরনের একটা গণতান্ত্রিক ব্যবস্থা, সেটা এই সরকার ক্ষমতায় থাকুক বা অন্য কোনো দল ক্ষমতায় আসুক, যদি গণতান্ত্রিক ব্যবস্থা থাকে, যদি নির্বাচন টিকে থাকে, তাহলে মোটামুটি সমমর্যাদার ভিত্তিতেই এই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে হবে, যেখানে দুই পক্ষই বেনিফিট পেতে পারে। জরুরি ব্যাপার হচ্ছে দুই পক্ষই পরস্পরের কতগুলো নিরাপত্তার কনসার্নের ব্যাপারে সতর্ক থাকবে। দুই দেশ, আমি বারবার বলছি, আমরা প্রায় একপাক্ষিকভাবে শুনি ভারতের নিরাপত্তা কনসার্ন, ইয়াস আমরা খেয়াল রাখবো, আমাদের ব্যাপারেও তাদের খেয়াল রাখতে হবে। এটার ভিত্তিতে বাকি সব ক্ষেত্রে আমরা যত বেশি যোগাযোগ করব, যত বেশি ব্যবসা বাণিজ্য করব, সেটা দুই দেশের জন্যই ভালো। এই যে আমাদের ভিসা বন্ধ ছিল ইন্টারিমের প্রায় পুরো সময়টাতে, এখনো বন্ধ আছে, এখনো ঠিক ওই অর্থে চালু হয়নি।
তাতে ভারতের নানা রকম ব্যবসার ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি বাংলাদেশকে ভিত্তি করে, বাংলাদেশিদের উপরে ভিত্তি করে প্রচুর ব্যবসা কলকাতায় বা বিভিন্ন জায়গায় আছে, চিকিৎসা, হোটেল, এরকম আমরা দেখেছি তাদের খুবই ডিজাস্টারাস অবস্থা থেকে ব্যবসা পাল্টে ফেলেছেন। সো এসব সংঘাতে আসলে কারো লাভ হয় না। সো আমি আশা করি এই বাস্তবতা বুঝে ভারত নতুন বাংলাদেশের সাথে এনগেজ করবে। আমি এটার সাথে একটু যুক্ত করি, সেটা হচ্ছে যে শুধুমাত্র সম্পর্ক উন্নয়নে নিশ্চয়ই এই যাত্রা নয়, এর সাথে আর কি যেমনটি শোনা যাচ্ছে গণমাধ্যমের বরাত দিয়ে যে গঙ্গা চুক্তির বিষয়টি এখানে প্রাধান্য পেতে পারে, এরকম আর কোনো বিষয় আছে কিনা? গঙ্গা চুক্তি আসলে আমাদের একটু দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যারা এটা জানেন না। 96 সালে যখন এটা স্বাক্ষরিত হয়েছিল, এটা 30 বছরের জন্য। তো 26 সালই আসলে শেষ বছর এই গঙ্গা চুক্তি। এটার আলোচনা প্রাথমিকভাবে শুরু হবে। ইনফ্যাক্ট এটা নিয়ে আরও সিরিয়াস আলোচনা আমাদের করতে হবে, কারণ গঙ্গা চুক্তি যেভাবে হয়েছে, যেই মডেলে হয়েছে, মানে ফারাক্কা পয়েন্টে আসা পানির ভাগ করা, সেটাই দেখা গেছে আমরা আসলে ঠিকঠাক মতো পানি পাইনি শুকনো মৌসুমে, যে শুকনো মৌসুমে আমাদের মূল চ্যালেঞ্জ। সো গঙ্গা চুক্তি তো রিনিউড হতেই হবে, কিন্তু সেটাকে ভিন্ন স্ট্রাকচারে, ওই যে আমরা বেসিন বেসড বলি, অববাহিকা ভিত্তিক যে ধরনের পানি বন্টন, সেই আলাপটা হবে। সো এটা ইটসেলফ একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু আমি মনে করি এর বাইরে আসলে খুব জরুরি ইস্যু না। আমার মনে হয় পারস্পরিক আলোচনার মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের যা যা ইস্যু আছে সেগুলো প্রাধান্য পাবে। ভারতের সাথে আগের সরকারগুলোর যেসব চুক্তি আছে, সে বিশেষ করে অ্যাগ্রিমেন্টের তো লিগাল বাইন্ডিং আছে, এমওইউগুলো যেগুলো সমঝোতা স্মারক বলি, সেগুলোর ব্যাপারে হয়তো আলোচনা হবে, সেগুলোকে তারা কিভাবে দেখতে চান। এগেইন, সম্পর্ক যদি পারস্পরিকভাবে ঠিকঠাক মতো চলে, আমাদের জন্য কোনো ক্ষতিকর কোনো সমঝোতা স্মারকবাজি কিছু যদি না থাকে, সেগুলো এগিয়ে নেওয়া যেতেই পারে। সবকিছু নিয়ে আসলে সেখানে আলোচনা হবে। একজন দর্শক আছেন, তার আপনার সাথে কথা বলতে চাই। আমি দর্শককে স্বাগত জানাচ্ছি। দর্শক স্বাগত, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, আমি শুনতে পাচ্ছি। মুস্তাকিন বলছিলাম নীলফামারী সৈয়দপুর থেকে। জি, আপনার প্রশ্ন করবেন। মাননীয় উপদেষ্টার কাছে আমার প্রশ্ন হচ্ছে, গ্যাসের দাম যে নির্ধারণ করে দিয়েছে সরকার, কিন্তু সে অনুযায়ী বাজারে আমরা ভোক্তা মধ্যবিত্ত সন্তান আর কি, সেটা আমরা পাচ্ছি না। 1950, 2000 টাকায় গ্যাস কিনতে হচ্ছে। এটার কি সরকার ব্যবস্থা নিচ্ছে? কোনো ব্যবস্থা দেখতেছি না। ধারছে মানুষকে প্রয়োজন নিতে হবে, আমাকে রান্না করে খেতে হবে। গ্যাসের দাম প্রসঙ্গে এই জন্যই আসলে আসতে চাই, এটা হচ্ছে পুরনো ঘটনা। যখনই সরকারের পক্ষ থেকে কিছুটা দাম সামঞ্জস্য করা হয়, তখনই দেখা যায় যে ভোক্তা পর্যায়ে সেই দামটা আসলে সরকার যেটা নির্ধারণ করলো তার থেকে অনেক বেশি আসলে নেওয়া হয়। এটার সমাধানটা আসলে কি? প্রাথমিকভাবে একটু এখনকার সংকটের কথা একটু বলি। মানে একটা জায়গায় যদি সাপ্লাইয়ের সমস্যা থাকে, সেটা দাম নিয়ন্ত্রণের চেষ্টা করা খুব বেশি কার্যকর হয় না। মানে এই জন্য বাজারকে আপনি শক্তি প্রয়োগ করে নিয়ন্ত্রণ করার চেষ্টা অনেক সময় হয়েছে। একটা মোবাইল কোর্ট গেল, এটা করলো, সেটা করলো, এটা লাগবে, আমি এটাকে বাতিল করছি না, কিন্তু আসলে এটা এভাবে ঠিকঠাক মতো কাজ করে না। এটা এম্পেরিক্যাল যে এভিডেন্স আছে, আমরা যেখানে যেখানে চেষ্টা করেছি, আসলে সরবরাহটা আপনি এমনভাবে রাখেন কেউ আর এটা করবে না। প্রতিযোগিতার কারণেই এটার দামটা ঠিকঠাক জায়গায় থাকবে। এই মুহূর্তে গ্লোবাল যে ক্রাইসিস আছে, সেই ক্রাইসিসের কারণে আমাদের এই ধরনের গ্যাসের সরবরাহ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক না হলে ক্ষতিগ্রস্ত হয়েছে। যখন এটা ক্ষতিগ্রস্ত হয়, তখন এই ধরনের দাম নিয়ে অস্থিরতা চলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আচ্ছা, আমি সরকারের দিক থেকে প্রধান কাজ হবে ভবিষ্যতে, এটা এই মুহূর্তে না, ভবিষ্যতে এটা উচিতই হবে যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সরবরাহ বাড়ানোর চেষ্টা করা। কিন্তু ওই যে বললাম, এই যুদ্ধের কারণে এখন না, সামনে আরো বেশ কিছুদিন সরবরাহ জড়িত। যুদ্ধ যদি আজও বন্ধ হয়, যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচারের ক্ষতি হয়েছে, সেটা ঠিক হয়ে আবার সরবরাহ স্বাভাবিক হতে সময় নেবে। সেটার মধ্যে এখন সরকারের যেটা করার আছে, মনিটরিংয়ের চেষ্টা করতে হবে। আর অন্তত দাম যদি বাড়তে থাকে আরও বেশি, আমরা সেই চেষ্টা করব যে সরকার প্রয়োজনে এখানেও ভর্তুকি দেবে, কারণ এটা অত্যন্ত এসেনশিয়াল একটা পণ্য, যে পণ্য ছাড়া আসলে চলা যায় না। নিশ্চিত করতে হবে এটা সবার জন্য না, সব ঢালাওভাবে সব সিলিন্ডারে না। আমরা বিশেষ শ্রেণীর মানুষ যারা এটা কিনতে গিয়ে চাপে পড়ছেন, তাদের জন্য কোনো না কোনো ফর্মে এটা যদি ভর্তুকি দেওয়া যায়, সেটা মূলত উনি জানতে চাচ্ছিলেন যে যদি 300 টাকা বাড়ে, সেখানে দেখা যায় যে ভোক্তা পর্যায়ে সেটা 600 টাকা বা 900 টাকা। ওই যে বললাম, কারণটা এটা, আপনি এটা মনিটর করার চেষ্টা করতে পারেন, কিন্তু যখন সরবরাহ কম থাকে, তখন আসলে এই নিয়ন্ত্রণগুলো কঠিন হয়ে পড়ে। আমি হিসাব করলাম যে আপনি তো এত খরচ হয়েছে, সো এটার দাম এত হওয়া উচিত, লাভ টাভ সহ আপনি ঠিক করে দিলেন, এসব তো কনসিডার করা হয়। কিন্তু সরবরাহে যখন সংকট থাকে, মানে এভাবেই হয়, অর্থনীতি এভাবেই আসলে চলে। আমি বলছি না এটাতে সরকারের কিছু করার নেই, সরকার এগুলো চেষ্টাও করবে, খানিকটা করাও যেতে পারে, কিন্তু এটা সবসময় খুব সফল হয়ে ওঠে না। কিন্তু আমরা এই যে মনিটরিংগুলো, এগুলো যতটা বেশি সম্ভব
চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আনা, সেটা চেষ্টা করবো। জাহিদ ভাই, আরো একজন দর্শক আছে, তার প্রশ্ন একটু নিতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি খালেদা লুচি বলছিলাম উত্তরা থেকে। ওয়ালাইকুম সালাম, আপনার প্রশ্ন করবেন, শুনছি। জি, আমি জাহিদ সাহেবকে জিজ্ঞেস করতে চাই যে উনি ডাক্তার হিসাবে যখন ইউনূস সরকারের আমলে নূরজাহান বেগমকে স্বাস্থ্য উপদেষ্টা বানানো হলো, ওনারা কেন তখন এর ঘোর বিরোধিতা করে নাই, বা তাকে যে উনি যে এই পদে উপযুক্ত নয় সেটা কেন ওনারা জোরালো ভাবে দাবি করেনি? একজন দর্শক ছিলেন, তিনি প্রশ্ন করেছেন যে জাহিদ ভাই আপনাকে প্রশ্ন করেছেন যে আপনি তো নিজে একজন ডক্টর, যখন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বেগম নূরজাহান বেগমকে যখন আসলে উপদেষ্টা করা হলো, স্বাস্থ্য উপদেষ্টা করা হলো, তখন আপনারা কেন আপনাদের পক্ষ থেকে প্রতিবাদ করেননি যে এই পোস্টটির জন্য তিনি আসলে যোগ্য নন? এই প্রশ্নটি করেছে। প্রতিবাদ তো হয়েছে আসলে অনেকগুলো ক্ষেত্রে, বিশেষ করে আমাদের মনে থাকার কথা যখন জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছিলেন তাদের চিকিৎসা নিয়ে নানা রকম মিসম্যানেজমেন্টের আলাপ আসছিল। সব দায় তারও না, কারণ এই চিকিৎসা নিয়ে কিন্তু অনেক ঘটনা ঘটেছে। আমাদের মনে আছে একটা হসপিটালের একটা ফ্লোর দখল করে লোকজন বসবাস করছিল, চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের, এরকম এটা আছে, মিসম্যানেজমেন্টও ছিল। তো এই সমালোচনাগুলো আসলে হয়েছে, তখনই হয়েছে। আচ্ছা, আপনি নিজে বলেছেন যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওটা যে দুর্নীতির অভিযোগ আছে সেগুলো নিয়ে তদন্ত করা হবে। সেই বিষয়টি নিয়ে আমি আপনার কাছে একটু জানতে চাইবো, এটি আসলে কোন প্রসঙ্গে এসেছিল এবং সেই তদন্তটাকে সেই 18 মাস ব্যাপী যে দুর্নীতিগুলো হয়েছে বা হয়নি তার সবকিছু নিয়ে কাজ করা হবে কিনা বা শুরু করেছেন কিনা? মানে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন, সংবাদ সম্মেলনে তো আমাদের একটা ব্রিফিং ছিল, তারপর একটা উন্মুক্ত প্রশ্নের জায়গা ছিল। মজার ব্যাপার, সবাই এভাবে লিখেছে কথাটা, কিন্তু আমি স্পেসিফিকলি এভাবে বলিনি। এটা বলেছি, কিন্তু আমি বলেছি যখন একটা দুদক স্ট্রাকচার্ড হবে ও সব দুর্নীতি নিয়ে কাজ করে। আমি বলেছি যে আমাদের যে সরকার আছে এই সরকারের দুর্নীতি নিয়ে তারা কাজ করবেন। দুদক একটা স্বাধীন সংস্থা, সে যে যে সময় ইন্টারিমের সময় ওনারা দুই একটা মন্ত্রণালয়ের নাম বলছিলেন, এখানে অভিযোগ আছে, সত্যিই আছে, সেটা তদন্ত করবেন। আওয়ামী লীগের সময় কারো অনেকগুলো যেগুলো তদন্ত হয় সেটা হবে। ইভেন আমি এইটা খুব সিরিয়াসলি তখনও যোগ করছি, আমি আবারও যোগ করছি, এই সরকারেরও দুর্নীতির যেখানে যেখানে তারা কোনো না কোনো ট্রেস খুঁজে পাবেন তারা তার বিরুদ্ধেও করবে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে শুরু করে দুদক স্বাধীনভাবে কাজ করবে, তারা যে যে দুর্নীতির অভিযোগগুলো পাবে সব আরো পেছনে, মানে কোনো ফৌজদারি অপরাধ তো তামাদি হয় না, 10 বছর আগের অপরাধ, সেটা ফিনান্সিয়াল ক্রাইম বা অন্য কোনো করাপশন যদি হয়ে থাকে সেগুলো সে করবে। জেনারেলি বলেছি কথাটা, এবং আমি মনে করি সেটা করা উচিত হবে। আপনি এমন একটা দায়িত্বশীল জায়গায় আছেন, এবং আমরা আমাদের যে জায়গা থেকে বুঝি সেটা হচ্ছে বাংলাদেশ টেলিভিশনে সবসময় প্রশ্ন আসে যে আমরা চিরাচরিত যে বাংলাদেশ টেলিভিশন আসলে দেখে এসেছি, সেখানটা নিয়ে আপনার বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা? যে চিরাচরিত যে বাংলাদেশ টেলিভিশনের চিত্র আমরা সব কখনো বলি যে হ্যাঁ বাতাবি লেবুর ফলন, কখন বিভিন্ন সময় বিভিন্ন নামে আসলে আমরা বাংলাদেশ টেলিভিশনকে দেখি, এটি নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা যে ভবিষ্যতে আসলে রূপটা চেঞ্জ হবে, পৃথিবীর অন্যান্য দেশের সাথে তুলনা করেও ভালো কিছু করবার পরিকল্পনা কতটুকু আছে আপনার? পরিকল্পনা থাকতেই হবে। এখানে জনগণের টাকা খরচ হয়, বাজেট কম বেশি 400 কোটি টাকা। এখন মানে বিটিভি যা আছে আমাদের সামনে, এটা তো একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এটা ব্যবসা করলে ভালো হতো। একটা সময় যখন একমাত্র চ্যানেল ছিল, যখন আমরা একেবারে রাতে পতাকা উঠতো শেষ হওয়ার সময়, ওটাও দেখতাম। তো আমাদের বাধ্য ছিলাম, সো তখন বিজ্ঞাপনের রেট ওয়াজ সো হাই, খুব ভালো ব্যবসা করতো। এখন ব্যবসা খুব বেশি করে না, প্রায় পুরোটাই সাবসিডি দিয়ে চালাই। এখন প্রশ্ন হচ্ছে তাহলে বিটিভি আমরা রাখছি কেন? ইভেন ধরুন আপনি সরকারেরই প্রধানমন্ত্রী এটা করেছেন, ওই মন্ত্রী এটা করেছেন, উপদেষ্টা এটা করেছেন, যদি সব নিউজ চলতেও থাকে মানুষ কি দেখে? আমি কি অর্জন করছি? আমি এই প্রশ্নটা করছি। সো আমি কিছু স্টেক হোল্ডারের সাথে অলরেডি কথা বলেছি। আমি বিটিভিতে এখনো যাইনি, বিটিভিতে এর আগে টকশোর জন্য প্রচুর যাওয়া হয়েছে, কিন্তু আমি আমার এই পজিশনে আসার পর যাইনি। আমি খুব দ্রুতই এই মিনিস্ট্রির সাথে জড়িত অন্যান্য প্রতিষ্ঠানগুলোতেও যাব, বিটিভিতেও যাব। বিটিভিকে আমি একজন নাগরিক হিসেবে বলছি, আমি এখন উপদেষ্টা হিসেবে বলছি, আমি তো একজন ট্যাক্স পেয়ারও ছিলাম, এবং ভবিষ্যতে আবার সাধারণ নাগরিকই হব। আপনার অনেক আক্ষেপ ছিল বিটিভিকে ছিল এবং আছে, এবং আমি আমার ট্যাক্সের টাকায় যে প্রতিষ্ঠানটা চলে তার ইম্প্যাক্ট তো আমি দেখতে চাইবো। আমি এই পজিশনে কতদিন আছে আমি জানি না, দিনে সেটা আমি সাধারণ মানুষই, মানে আমি এখনো সাধারণ মানুষ, কিন্তু একটা হয়তো দায়িত্বে আছি, এর বাইরেও চলে যাব। সো আমি দেখতে চাই আমি, আমার পরিবার, আপনার পরিবার, আপনার দেয়া ট্যাক্সের এতশো কোটি টাকায় একটা প্রতিষ্ঠান চলে ইম্প্যাক্ট কি, আমাকে ইম্প্যাক্ট দেখতে হবে। আইদার এটা টাকা উপার্জন করে, আমরা লাভ করছি, যাই দেখাক টাকা পাচ্ছি, অথবা
এটা এমন একটা কিছু সমাজকে দেয় যেটার জন্য আমি টাকা খরচ করবো, আমি 400 কোটি টাকা খরচ করবো, তো সমাজে একটা ইম্প্যাক্ট আছে, আমি ওই ইম্প্যাক্টটা খুঁজতে চাই, সিরিয়াসলি জানতে চাইবো তাদের কাছেও, এবং সেই ইম্প্যাক্ট আসলে আমি তেমন কিছু দেখি না ফ্র্যাঙ্কলি স্পিকিং। সো ইম্প্যাক্ট তৈরির জন্য যা যা করা দরকার সেটি আপনি করবেন নিশ্চিতভাবে, এটা আমরা জানি, আমরা বিশ্বাস করি যে সেই কাজটি আপনি করবেন এবং আমরা সেই প্রত্যাশায় থাকব। এবার একটু সামনেই যেহেতু আমাদের বাঙালিদের সবথেকে আনন্দের সবথেকে বড় একটা উৎসব বর্ষবরণ, সেটিকে নিয়ে যদি একটু কথা বলি যে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রার নাম বারবার পরিবর্তন হয়ে যায়, কখনো মঙ্গল শোভাযাত্রা হচ্ছে, কখনো বা আনন্দ শোভাযাত্রা হচ্ছে, এবং সবশেষে আমরা আছে বৈশাখী শোভাযাত্রা হচ্ছে। এই যে নামের যে পরিবর্তন, নামগুলো আসলে কোথায় গিয়ে আসলে আটকে যায়, নামগুলো আসলে কোথায় পরিবর্তন হলে কি লাভ হয়, আপনি পুরো পরিবর্তন বিষয়টাকে আসলে কিভাবে দেখেন? আচ্ছা, তার আগে একটু বলি, পয়লা বৈশাখ আসলে ঠিক বাঙালিরও না, আমাদের পাহাড়ে দেখবেন বৈশাখী উৎসব হয়, 3টা জাতিগোষ্ঠীকে একসাথে মিলে, বিজু সাংরাই এগুলো সবগুলো মিলিয়ে, তো তারাও টু সাম এক্সটেন্ট আমার মনে হয় যে আমাদের চাইতে অনেক বেশি। আমি জন্মেছি বড় হয়েছি রাঙ্গামাটি জেলায়, আচ্ছা, তাহলে তো আপনি ভালো সুতরাং আমি দেখেছি অনেক, তাদের উৎসব আরো বর্ণিল, আরো সুন্দর আমার কাছে মনে হয় আর কি। তো এটা সবার উৎসব, আর আস্তে আস্তে যেটা হয়, এটা একটা রাষ্ট্রীয় চরিত্র, এটা ঠিক এখন আর কি হয়, উৎসবগুলো বিশেষ করে যেগুলো ধর্মীয় উৎসব না, এর বাইরের উৎসবগুলোতে মানুষ সবাই কানেক্টেড হয়ে যাওয়ার প্রবণতা তৈরি হয়। সো সেটা হয়েছে, এটা এখন সবার উৎসবে পরিণত হয়েছে। এটা হলো এক। শোভাযাত্রার নাম নিয়ে তো আসলে নানান রকম আলোচনা বা কথাবার্তা চলেছে। আমাদের কাছে যেটা মনে হলো, ইনফ্যাক্ট সেটা হলো, আমরা সব কিছু ধরুন বৈশাখী মেলা হয়, যেহেতু বৈশাখী মেলা হয়, এই শোভাযাত্রাটা প্রথম আনন্দ শোভাযাত্রা ছিল, তারপর এটা মঙ্গল শোভাযাত্রা হয়েছে, এটা আবার আনন্দ শোভাযাত্রা হয়েছে, এটা কিন্তু গত ইন্টারিম সরকারের সময় এসে আবার আনন্দ শোভাযাত্রা হচ্ছে। সো এই যে পরিবর্তনগুলো এবং নাম নিয়ে যেহেতু প্রচুর পক্ষ বিপক্ষ সমালোচনা আছে, রেদার আমাদের কাছে মনে হলো যে এটার আইডেন্টিটিটা বরং হোক, মানে এটা পয়লা বৈশাখে হয়, বর্ষর শুরুতে হয়, আপনি আনন্দ বা মঙ্গল দিয়ে বোঝেন না, কিন্তু এই পরিবর্তনটা এত ফ্রিকোয়েন্টলি আসলে কেন হচ্ছে? এটা যারা করছে জানি, কিন্তু আমাদের কাছে লজিকটা হচ্ছে এরকম, আমি যদি আপনাকে বলি বৈশাখী মেলা, আমরা নিশ্চিতভাবেই চিনে যাব, আপনি চিনে যাবেন যে এটা বৈশাখের প্রথম দিন মেলাটা হচ্ছে, এটা বৈশাখী মেলা। তাই যদি হয়ে থাকে, তাহলে বৈশাখী শোভাযাত্রা যখন আপনি বলেন, তখন এটা কবে কখন কোথায় কিভাবে হয় এটাও এর মধ্যে থাকে। সো আমাদের কাছে মনে হয়েছে যে এটা মাচ মোর লজিক্যাল একটা নাম, সেই কারণে আসলে এটা করা হয়েছে। তো আমরা এখন সেটিকে আসলে বৈশাখী শোভাযাত্রা হিসেবে জানবো। একেবারে শেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে আবারও পলিটিক্সের মধ্যে আসলে যুক্ত হচ্ছে যে গণভোটের আসলে কি হবে? গণভোটে যা যা হবার কথা, মানে গণভোটের 30টা বিষয়ে সবাই একমত হয়েছিল, গতে যেটা আছে সেটা বাস্তবায়িত হবে। বিএনপি প্রধান, যিনি এখন মাননীয় প্রধানমন্ত্রী, তিনি ভোটের আহ্বান জানিয়েছেন, কেউ কেউ বলেন ইয়াস, উনি জানিয়েছেন। আমাদের 30টাতে তো বিএনপি একমত হয়েছে, গতে অনেকগুলো উল্লেখ করে 30টা, কর খতে 3টা ইস্যুতে কিছু জায়গায় আপার হাউস বিএনপি চায় না, চায় কিভাবে গঠন হবে সেটা নোট অফ ডিসেন্ট আছে। তত্ত্বাবধায়ক সরকার বিএনপি চায় না, চায় একটা জায়গায় এসে গঠনের একটা জায়গায় এসে নোট অফ ডিসেন্ট আছে, কমিশনগুলোতে আছে। বিএনপি যেগুলো নোট অফ ডিসেন্ট আছে তো শুরু থেকেই বলতো, স্পষ্টভাবে বলেছে। আমি প্রায় বলছি বিএনপির সাথে বিট্রে করা হয়েছে, এই গণভোটের যে ব্যালট যেভাবে তৈরি করা হয়েছে, বিএনপি জুলাই সনদ অ্যাজ ইট ইজ, আপনি মানেন কি মানেন না, তাহলেই হয়ে গেল, যার যার নোট অফ ডিসেন্ট আছে সেই অনুযায়ী সে কাজ করে ফেলবে। গণভোটের ঘতে কিন্তু লিখে দিয়েছেন আপনি এই 3টার বাইরে বাকিগুলো যার যার প্রতিশ্রুতি মোতাবেক করবেন, এই কথাটা তো এমনিই হতে পারতো। সো গণভোটে প্রচুর যথেষ্ট সংস্কার হবে। আচ্ছা, গতে যা আছে এগুলো পুরোটাই হবে, যেগুলো বিএনপি ঐক্যমত্য কমিশনের আলোচনার সময় অ্যাগ্রি করেছে। ক আর খয়ের গুলো বিএনপি যে যে জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে এই সরকার সেই নোট অফ ডিসেন্টের বাইরে দিয়ে এই যে 11 দলীয় জোট, এটার জন্য বিক্ষোভ, তারা একটা কর্মসূচি ঘোষণা করেছে, তার মধ্যে বিক্ষোভ আছে, লিফলেট বিতরণ থেকে শুরু করে, সেটিকে আসলে কিভাবে কি করবেন? রাজনৈতিক দল যে কোনো ইস্যুকে নিয়ে আন্দোলন করার চেষ্টা করবেন, তারা যদি মনে করেন এটা তাদের জন্য ভালো হবে, ভালো। তবে একটা জিনিস অ্যালার্মিং দিতে চাই, আমাদের একটু গণতান্ত্রিক রীতিনীতির সাথে অভ্যস্ত হতে হবে। বিএনপি তাত্ত্বিকভাবে বলছি, তর্কের খাতিরে বলছি, বিএনপি যদি তার কোনো একটা অঙ্গীকার থেকে সরেও আসে, যদি এরকম হয়, কেউ কেউ বলছেন সরকারকে ফেলে টেলে দেবেন,
আওয়ামী লীগকে ফালাই দিছে আমাদের খুবই পরিচিত একজন পাবলিক আর ইন্টেলেকচুয়াল সময় হয়ে এসেছে বিএনপি না বুঝতে হয়েছে পারছে না, সেই জন্য একদম হয়তো একজন পাবলিক ইন্টেলেকচুয়াল বলছেন খুবই পরিচিত যে আচ্ছা। এত টাফ আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে এই সরকারের পতন ঘটানো ব্যাপার না, বা আবারও একটা গণ অভ্যুত্থান করে ফেলতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থাটা খুব সিম্পল, এটা বিএনপি মানছেন, আপনি বলছেন এটাকে নিয়ে ইস্যু করেন, ইয়াস রাস্তায়ও যান, সংসদে বলেন, বাইরে বলেন, টকশোতে বলেন, বলতে বলতে মানুষের মধ্যে এটা ঢুকিয়ে ফেলেন, পরের নির্বাচনে যেন বিএনপিকে মানুষ ভোট না দেয়, ও বিট্রেয়ার, আপনি এভাবেই বলেন। গণতান্ত্রিক ব্যবস্থা এভাবেই কাজ করে। কিছু হলেই সরকার পতন, হাসিনার সময় বলতাম, কেন জানেন, পেঁয়াজের দাম 300 টাকা হয়েছে, আমি বলতাম সরকারের পতন হোক, আমি বলতাম, আমাকে একদিন জিজ্ঞেস করছে যে পেঁয়াজের দামের জন্য, আমি বলবো একটা অবৈধ সরকার যখন ক্ষমতায় থাকে, জনগণের ম্যান্ডেটহীন সরকার যখন ক্ষমতায় থাকে, আমি প্রতিটা অজুহাতে তাকে চলে যেতে বলবো। কিন্তু এটা 2/3 মেজরিটি সিট, 51% পপুলার ভোট পাওয়া একটা সরকার, এইটুকু রেসপেক্ট এই সরকারকে করতে হবে এবং গণতন্ত্রের সাথে অভ্যস্ত হতে হবে। আপনি তর্ক করেন, বিতর্ক করেন, সমালোচনা করেন এবং এই ইস্যুটি নিয়ে পরের নির্বাচনে যান, এটাই হলো বেস্ট অপশন। অসংখ্য ধন্যবাদ জাহিদ ভাই। আমার কাছে আরও একটা প্রশ্ন ছিল, বিসিবি অ্যাডহক কমিটি নিয়ে নিশ্চয়ই কথা বলতাম, কিন্তু সময় একেবারে শেষ। আর আপনার প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনি আসলে যথেষ্ট সময় দিয়েছেন এবং চমৎকারভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি দিয়েছেন। আপনার জন্য শুভকামনা থাকবে এটিএন নিউজের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে, কারণ আপনি আমাদের একটা আশার জায়গা যে আমাদের সংস্কৃতির পরিবর্তন যেগুলো আমরা আসলে দেখতে চাই সেগুলো হয়তো আপনার মাধ্যমে আমরা দেখতে পাবো। কৃতজ্ঞতা আবারও। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ ছিলেন, আগামী স্বাধীন সংলাপ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।